হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সকলে খুব ভালো আছো, খুব মন দিয়ে পড়াশোনা করছো। আজকে চলে এসেছি তোমাদের জন্য সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি। তো শুরু করা যাক দেরি না করে, তাই তো? উদ্ভিদের নিষেক পদ্ধতি, ঠিক আছে। আচ্ছা, নিষেক বলতে আমরা কি বুঝি? নিষেক বলতে আমরা কি বুঝি? নিষেক বা ফার্টিলাইজেশন, তাই তো? নিষেক বা ফার্টিলাইজেশন বলতে আমরা কি বুঝি? নিষেক বা ফার্টিলাইজেশন বলতে আমরা এই বুঝি যে দুটি বিপরীতধর্মী গ্যামেটের মিলনকে, দুটি বিপরীত ধর্মী গ্যামেটের মিলন, তাই তো? দুটো বিপরীত ধর্মী বলতে কি বোঝায়? না, একটা পুরুষ প্লাস একটা মহিলা, এটা হলো দুটি বিপরীত ধর্মী গ্যামেটের মিলন। পুরুষ থেকে যে গ্যামেটটা তৈরি হবে সেটাকে আমরা পুং গ্যামেট, মহিলা থেকে যে গ্যামেটটা তৈরি করবে সেটাকে আমরা কী বলবো? না, স্ত্রী গ্যামেট, তাই? আচ্ছা, তাহলে কী হলো? না, দুটি বিপরীতধর্মী গ্যামেটের মিলনকে আমরা কী বলছি? না, ফার্টিলাইজেশন। উদ্ভিদের ক্ষেত্রে কী হবে? উদ্ভিদের ক্ষেত্রে দুটি বিপরীতধর্মী গ্যামেট তৈরি হবে, একটা পুং গ্যামেট থাকবে, একটা স্ত্রী গ্যামেট ঘটবে। তাদের যে মিলন হবে তাদেরকে আমরা কী বলবো? না, প্ল্যান্ট ফার্টিলাইজেশন, অর্থাৎ উদ্ভিদের নিষেক, তাই তো? অর্থাৎ নিষেকের জন্য কী লাগবে? নিষেকের জন্য অবভিয়াসলি বেশ করে যেটা সেক্সুয়াল রিপ্রোডাকশন যেখানে হবে সেখানে অবশ্যই দুইটা বিপরীতধর্মী গ্যামেট লাগবে, একটা হলো পুং গ্যামেট, একটা হলো স্ত্রী গ্যামেট। যেহেতু আমরা এটা কী করছি? উদ্ভিদের করছি, অর্থাৎ উদ্ভিদরা কী তৈরি করে? পুং গ্যামেট। উদ্ভিদের পুং গ্যামেট বলতে আমরা কী বুঝি? পরাগরেণু। আর স্ত্রী গ্যামেট বলতে আমরা কী বুঝি? না, ডিম্বাণু, তাই না? অর্থাৎ একটা কী হবে? না, পরাগরেণু, আর একটা কী হবে? না, ডিম্বাণু, তাই তো? অর্থাৎ এই পরাগরেণু ও ডিম্বাণুর মিলনকে আমরা কি বলবো? না, নিষেক বা ফার্টিলাইজেশন, অর্থাৎ উদ্ভিদের নিষেক। আচ্ছা, নিষেক হওয়ার আগে অবশ্যই কী হতে হবে? যে এই যে পরাগরেণু বা ডিম্বাণু, এদেরকে কী করতে হবে? না, ম্যাচিওর হতে হবে। ইম্যাচিওর গ্যামেট নিশ্চয়ই ফার্টিলাইজেশন ঘটাবে না, তাদের কী করতে হবে? না, ম্যাচিওর হতে হবে। অর্থাৎ এখানে পরাগরেণু কিছুটা স্টেপে কী হবে? নিজেকে ম্যাচিওর করে তুলবে বা নিষেকের উপযুক্ত করে তুলবে, এবং ডিম্বাণুতেও কী হবে? নানা রকম পরিবর্তন করবে, যার ফলে সে নিষেকে উপযুক্ত হবে। এবার আমরা পরিবর্তনগুলো জেনে নেব। উদ্ভিদের ক্ষেত্রে পরাগরেণুতে এবং ডিম্বাণুতে কী কী পরিবর্তন হয়, ঠিক আছে? তো সবার প্রথমে আমরা জানব পরাগরেণুর পরিবর্তন। পরাগরেণুর পরিবর্তন, পরাগরেণুর পরিবর্তন, অর্থাৎ পরাগরেণু পরিবর্তন করবে। অর্থাৎ পরাগরেণু কী হবে? পরাগরেণু নানা স্টেপে পরিবর্তিত হয়ে নিষেকের জন্য উপযুক্ত হবে। আর এই পরাগরেণুর পরিবর্তনকে বা পরাগরেণুর যে ম্যাচিওর হওয়াকে আমরা কী বলবো? তাকে আমরা বলবো মাইক্রোগ্যামেটোজেনেসিস। তাকে আমরা বলবো মাইক্রোগ্যামেটোজেনেসিস। অর্থাৎ পরাগরেণুর মধ্যে যেসব পরিবর্তন হয়ে আলটিমেটলি এটা একটা পুং লিঙ্গধর উদ্ভিদ তৈরি করবে, অর্থাৎ পরাগরেণু সৃষ্টি হবে, আলটিমেটলি জননী উপযুক্ত পরাগরেণু সৃষ্টি করবে, তাকে আমরা কি বলবো? না, মাইক্রোগ্যামেটোজেনেসিস। ওকে, এবার আমরা স্টেপগুলো দেখি। সবার প্রথমে কী হচ্ছে? সবার প্রথমে একটা রেণুস্থলী থাকছে, তাই তো? রেণুস্থলীতে কী থাকবে? না, রেণু থাকবে। কী রেণু থাকবে? না, পরাগরেণু। এটা একটা মনে করলাম রেণুস্থলী, ঠিক আছে? এটা হলো রেণুস্থলীর আবরণ, বাইরের স্তর, বহিঃস্তর। এবার এর ভিতরে কী থাকবে? এর ভিতরে অবভিয়াসলি সাইটোপ্লাজম থাকবে, তাই তো? রেণু কি? রেণু তো একটা সেল। আচ্ছা, এর মধ্যে কি থাকবে? না, রেণু কোষটা থাকবে বা নিউক্লিয়াসটা থাকবে। এই নিউক্লিয়াসটাই আলটিমেটলি কি বিভাজিত হয়ে রেণুধর উদ্ভিদ তৈরি করবে, অর্থাৎ এটাকে আমরা কি বলবো? না, নিউক্লিয়াস। আর পুরোটাকে আমরা একসঙ্গে কী বলছি? না, পুং রেণু। এগুলো কি? সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম।
প্রোটোপ্লাজম লিখছি। প্রোটোপ্লাজম এটা হলো প্রথম, মানে এই অবস্থায় থাকছে পুংরেণুটা। এবার এই পুংরেণু কী হবে, এই পুংরেণু ধীরে ধীরে নিজেকে মডিফাইড করবে বা নিজেকে উপযুক্ত করবে কিসের জন্য না নিষেকের জন্য। সবার প্রথম স্টেপ কী হবে, সবার প্রথম স্টেপ হবে এই যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে যাবে। এই নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে দুটি অংশে ভাগ হবে। কয়টি অংশে না দুটি অংশে ভাগ হবে। দুটি অংশ কি কি না দুটি অংশের মধ্যে একটি হলো নালিকা নিউক্লিয়াস আর একটি হবে জনন নিউক্লিয়াস। একটি হবে জনন নিউক্লিয়াস। কি একটি নালিকা নিউক্লিয়াস বা নালিকা কোষ বলতে পারি, আরেকটা তৈরি করবে জনন কোষ বা জনন নিউক্লিয়াস বলতে পারি। এটা হলো প্রথম স্টেপ। এর পরের স্টেপে কী হবে, এর পরের স্টেপে এই পরাগরেণুটা কোথায় পৌঁছাবে না, এই পরাগরেণুটা পৌঁছাবে স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে। কোথায়, গর্ভমুণ্ডে, স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে। এবার সেখানে কী হবে, আরও জল বা পুষ্টিরস শোষণ করবে। শোষণ করার ফলে কী হবে, এই প্রোটোপ্লাজমটা আরও কী হবে, পুষ্টিরস শোষণ করে ফুলে ফেপে উঠবে। সেখান থেকে এই জনন কোষটা কী করবে বা জনন নিউক্লিয়াসটা কী করবে, আরও পুষ্টি গ্রহণ করে এর এই আকারে কী হয়ে যাবে, আকারে বৃদ্ধি পেয়ে যাবে। এ কী হবে, আকারে আরও বৃদ্ধি পাবে, আকারে বৃদ্ধি পাবে এবং মেরুর দিকে অবস্থান করবে। ঠিক আছে, আকারে বৃদ্ধি পাবে এবং মেরুর দিকে অবস্থান করবে। এর পরের স্টেপে কী হবে, এর পরের স্টেপে হবে কি না, এই যে জনন নিউক্লিয়াসটা ছিল, কি ছিল না, জনন নিউক্লিয়াসটা আলটিমেটলি দুইটা নিউক্লিয়াসে ভাগ হয়ে যাবে। কয়টা নিউক্লিয়াসে, দুইটা নিউক্লিয়াসে ভাগ হয়ে যাবে, অর্থাৎ দুইটা পুংলিঙ্গ তৈরি করে ফেলবে। কি তৈরি হলো, দুটি পুং গ্যামেট, দুটি পুং গ্যামেট। আচ্ছা, গ্যামেট অবশ্যই কী হবে, এর মধ্যে এন থাকবে, কি এন, অর্থাৎ হ্যাপ্লয়েড। ঠিক আছে, এই হলো আমাদের। আচ্ছা, এটা কিন্তু অ্যামাইটোসিস প্রক্রিয়ায় ঘটবে। কী প্রক্রিয়ায়, অ্যামাইটোসিস, কারণ এইখানে যেটা আছে সেটা এনই আছে। ঠিক আছে, এইখানে যেটা আছে সেটা এন আছে। এন থেকে আবার অ্যামাইটোসিস প্রক্রিয়া কী করলো, দুইটা এন তৈরি করলো, আর দুইটা কী হলো না, পুং গ্যামেট। এই সম্পূর্ণ পরিবর্তনটা কার ঘটবে না, পরাগ রেণুর পরিবর্তন ঘটবে। অর্থাৎ পুং রেণুটা ধীরে ধীরে কী হবে, আলটিমেটলি দুইটা পুং গ্যামেট সাথে আরেকটা কি নালিকা কোষ বা নালিকা নিউক্লিয়াস, নালিকা কোষ সৃষ্টি করবে। আলটিমেটলি তিনটা কোষ তৈরি হলো, তাই তো, দুইটা পুং গ্যামেট আর একটা হলো নালিকা কোষ। এই হলো আমাদের পরাগ রেণুর পরিবর্তন, যেটাকে আমরা কি বললাম না, মাইক্রো গ্যামেটোজেনেসিস, তাই তো। এই হলো আমাদের মাইক্রো গ্যামেটোজেনেসিস, যেখানে কি হলো, পুং রেণুটা আলটিমেটলি মডিফাইড হয়ে দুটো পুং গ্যামেট এবং একটি নালিকা কোষ তৈরি করলো। আচ্ছা, এখানে আরেকটা ঘটনা ঘটবে। এই যে নালিকা কোষটা তৈরি হবে না, এর সাথে সাথে মানে দুটো পুং গ্যামেট তৈরি হবে, এর সাথে সাথে আরেকটা ঘটনা ঘটবে। আমি এটা একটু মুছে দিচ্ছি। এর সাথে সাথে আরেকটা ঘটনা কী ঘটবে না, পরাগ নালী তৈরি করবে। কী তৈরি করবে, এই যে প্রোটোপ্লাজমটা আছে, এই প্রোটোপ্লাজমটা ধীরে ধীরে বড় হতে হতে নালীর মতো স্ট্রাকচার গঠন গঠন করে পরাগ নালী তৈরি করে ফেলবে। অর্থাৎ তখন এটা আর মাথায় থাকবে না, মানে অগ্রপ্রান্তে আর থাকবে না, তখন এগুলো এই পরাগ নালী তৈরি করবে। আর পরাগ নালীর এইরকম জায়গায় তৈরি থাকবে কি, দুইটা পুং জনন কোষ আর একটা প্রতিপাদক কোষ, একটা কি আর একটা হলো নালিকা কোষ। কি, এটা হলো পুং জনন কোষ আর এটা হলো নালিকা কোষ। আচ্ছা, আর এটার নাম কি, এটার নাম হলো পরাগনালী। এই হলো আমাদের সম্পূর্ণ পরাগরেণুর পরিবর্তন বা মাইক্রো গ্যামেটোজেনেসিস। ওকে, এবার আমরা নেক্সটে যাব কোথায় না, মেগা গ্যামেটোজেনেসিস। অর্থাৎ এবার আমরা ডিম্বাণুর পরিবর্তন দেখব, অর্থাৎ আলটিমেটলি ফার্টিলাইজেশনের জন্য উপযুক্ত ডিম্বাণু কীভাবে তৈরি হচ্ছে সেই পরিবর্তনগুলো দেখব। আশা করি পরাগরেণুর পরিবর্তন আমরা বুঝতে পেরেছি। ওকে, এবার আমরা জানবো কি মেগা গ্যামেটোজেনেসিস, তাই তো, বা ডিম্বাণুর বা ডিম্বকের পরিবর্তন। ওকে, সো
কীভাবে এবার সেই ডিম্বকের মধ্যে কী কী ঘটনা ঘটবে, আলটিমেটলি ডিম্বক একটা ডিম্বাণু তৈরি করবে, যে ডিম্বাণুটা কি না ফার্টিলাইজেশনের জন্য উপযুক্ত। ওকে, সো কী কী পরিবর্তন ঘটবে, সবার প্রথমে একটি স্ত্রী রেণু থাকবে, কি না একটি স্ত্রী রেণু। ক্লিয়ার? স্ত্রী রেণুর মধ্যে কী থাকবে, অবভিয়াসলি নিউক্লিয়াস থাকবে, কী থাকবে না নিউক্লিয়াস থাকবে, আর সাইডে কী আছে না সাইটোপ্লাজম, তাই তো? এটাকে আমরা কী বলবো, একটা স্ত্রী রেণু। আগেরটা কী ছিল, পুং রেণু, এটাকে কী বলবো আমরা, স্ত্রী রেণু। এইখানে আরও কথাটা আরও ভালোভাবে লেখা যায়, স্ত্রী রেণুর পরিবর্তন। বা স্ত্রীর লিঙ্গধরের পরিবর্তন, যাই লিখি অসুবিধা নেই, ঠিক আছে? তো এই হলো কে স্ত্রী রেণু, তাই তো? এবারে স্ত্রী রেণু কী করবে, এই স্ত্রী রেণু পুষ্টি গ্রহণ করবে, পুষ্টি পদার্থ গ্রহণ করে এর সাইজে কী হয়ে যাবে, বড় হয়ে যাবে, সাইজে বড় হয়ে যাবে। এই সাইজে বড় হওয়ার দরুন কী হবে, এর যে নিউক্লিয়াসটা, এর নিউক্লিয়াসটা কীভাবে বিভাজিত হবে, এটা হলো নিউক্লিয়াস। এর নিউক্লিয়াসটা কী হবে না বিভাজিত হবে, বিভাজিত হয়ে কী তৈরি করবে, কয়টা নিউক্লিয়াস তৈরি করবে না 2টা নিউক্লিয়াস তৈরি করবে। আর সেই 2টা নিউক্লিয়াস কিন্তু এর নিউক্লিয়াস কী হবে, নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে 2টা নিউক্লিয়াস গঠন করবে, আর 2টা নিউক্লিয়াস 2 মেরুর দিকে চলে যাবে। কোন দিকে, 2 মেরুর দিকে চলে যাবে। ক্লিয়ার? এইটুকু বোঝা গেল, 2 মেরুর দিকে চলে যাবে, সাথে তো সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম তো আছেই। ক্লিয়ার? এগুলোকে কী বলবো আমরা না নিউক্লিয়াস। আচ্ছা, সবার প্রথম ধাপ কী হলো তাহলে, প্রথম ধাপে একটা স্ত্রী রেণু ছিল, সেই স্ত্রী রেণু এবার কী হলো, পুষ্টি পদার্থ শোষণ করে আয়তনে বড় হয়ে গেল। এবার আয়তনে বড় হওয়ার পরে সেই নিউক্লিয়াস কী হলো, নিউক্লিয়াস বিভাজিত হয়ে 2টা নিউক্লিয়াস গঠন করলো, এবং সেই 2টা নিউক্লিয়াসে কিন্তু সেলটা 2 প্রান্তে প্রবেশ করলো বা 2 মেরুর দিকে প্রবেশ করলো। আচ্ছা, বলে রাখা দরকার, এখানে কিন্তু সব এন, এখানে কিন্তু সব এন, ঠিক আছে? এগুলো কি, এগুলোর প্লয়েডই হলো হ্যাপ্লয়েড বা এন। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? এবার থার্ড স্টেপে কী হবে, আচ্ছা থার্ড স্টেপে এবার কী হবে, এবার এই যে নিউক্লিয়াসগুলো, এই নিউক্লিয়াসগুলো আবার বিভাজিত হতে শুরু করবে। এই 2 প্রান্তের নিউক্লিয়াস আবার বিভাজিত হবে, আবার মাইটোসিস বিভাজিত হবে, 2বার মাইটোসিস বিভাজিত হয়ে আলটিমেটলি এইখানে এক প্রান্তে 8টা, মানে প্রথমে একটা থেকে কয়টা তৈরি করবে, প্রথমে একটা থেকে 2টা নিউক্লিয়াস তৈরি হবে, মাইটোসিস, কি মাইটোসিস, আবার এদের আবার মাইটোসিস ঘটবে, আবার মাইটোসিস, অর্থাৎ এন 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 এন, এখানেও এন ছিল, এখানেও এন। টোটাল কয়টা হলো, টোটাল এইদিকে টোটাল 4টা, কয়টা 4টা কি নিউক্লিয়াস। ঠিক এইভাবে এটা 4টা তৈরি করলো, ঠিক এইটাও তৈরি করবে কয়টা, এটাও তৈরি করবে 4টা। ঠিক মাইটোসিস বিভাজন, এইখানেও আবার মাইটোসিস বিভাজন হবে, বিভাজন হয়ে আবার এইখানে কয়টা তৈরি করবে না 4টা নিউক্লিয়াস তৈরি করবে। বোঝা গেল? তাহলে প্রথমে একটা ছিল, একটা থেকে বিভাজিত মাইটোসিস বিভাজিত হয়ে 2টা তৈরি হলো, আর সেই 2টা চলে গেল কি 2 প্রান্তে চলে গেল। এবার এই 2 প্রান্তে যেগুলো সেগুলো আবার মাইটোসিস বিভাজনের দরুন কী হবে, আলটিমেটলি 4টা নিউক্লিয়াস এক পোলে আর অপোজিট পোলে আবার 4টা নিউক্লিয়াস গঠিত করলো। আলটিমেটলি টোটাল 4 যোগ 4 অর্থাৎ 8টা নিউক্লিয়াস গঠিত হলো। 2 পোল মিলে কয়টা নিউক্লিয়াস থাকলো না 8টা নিউক্লিয়াস। নেক্সট স্টেপ কী হবে, নেক্সট স্টেপ হবে এই যে 8টা নিউক্লিয়াস গঠন করলো, 8টা নিউক্লিয়াস কিন্তু এক জায়গায় আর থাকবে না। কি হবে এইখানে এই একটা পোলে থাকবে 3টা, আরেকটা পোলে থাকবে 3টা। ক্লিয়ার? এইখান থেকে একটা চলে আসবে মাঝখানের দিকে, এইখান থেকে আরেকটা চলে আসবে মাঝখানের দিকে, অর্থাৎ টোটাল 8টার মধ্যে এক পোলে থাকলো 3টা, বিপরীত পোলে থাকলো 3টা, মাঝখানে চলে আসলো 2টা। আচ্ছা, মাঝখানে যে 2টা আসলো সেগুলো কী হবে, সেগুলো হবে এইখানে একটা এন, এইখানে একটা এন, অর্থাৎ এইখানে কী হয়ে গেল না এন প্লাস এন মানে 2n, মানে নির্ণীত নিউক্লিয়াস। এ পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, দুই প্রান্তে যেগুলো থাকলো, এক প্রান্তকে আমরা বলবো, এই 3টাকে একসঙ্গে আমরা বলবো প্রতিপাদক কোষ সমষ্টি, আর এদিকে যে 3টা থাকলো তার মধ্যে একটাকে আমরা বলবো ডিম্বক। কি বলবো?
ডিম্বক, আর বাকি দুটাকে আমরা কি বলবো না সহকারী কোষ সমষ্টি। সহকারী কোষ, ক্লিয়ার? আচ্ছা, এই সহকারী কোষের আরেকটা নাম হলো গর্ভযন্ত্র। গর্ভযন্ত্র। এই হলো আমাদের আলটিমেটলি কি না স্ত্রীরেণুর পরিবর্তন বা মেগা গ্যামেটোজেনেসিস। অর্থাৎ একটা নিউক্লিয়াস থেকে আলটিমেটলি টোটাল 8টা নিউক্লিয়াস তৈরি হলো, তার মধ্যে একটা নির্ণীত নিউক্লিয়াস তৈরি হলো, একটা ডিম্বাণু তৈরি হলো, বা ডিম্বক বলবো না, সরি, এটা ডিম্বাণু। ডিম্বাণু বা এন। এই হলো আমাদের আলটিমেট কি না একটা স্ত্রী রেণু আলটিমেটলি মডিফাইড হয়ে কী তৈরি করলো, এত কিছু একটা গঠন তৈরি করলো, বা রেণুস্থলী গঠন করলো, যাকে আমরা বলতে পারি। প্রতিপাদক কোষ থাকলো, এর মধ্যে সহকারী কোষ থাকলো বা গর্ভযন্ত্র থাকলো, এর মধ্যে নির্ণীত নিউক্লিয়াসও থাকলো, এর মধ্যে ডিম্বাণুও থাকলো। আশা করছি মেগা গ্যামেটোজেনেসিস এবং মাইক্রো গ্যামেটোজেনেসিস আমরা বুঝতে পেরেছি, তাই তো? এবার আমরা চলে যাই নিষেক, অর্থাৎ উদ্ভিদের নিষেক যে প্রসেসটা, এবার আমরা চলে যাবো সেই প্রসেসে। ওকে, ভিতরটাকে আমরা কি বলবো না রেণু স্থলী, তাই তো? আর রেণুস্থলীর মধ্যে কি কি থাকে? আচ্ছা, এটাকে আমরা কি বলবো? ডিম্বাশয়। ডিম্বক, তাই তো? ডিম্বাশয়, ডিম্বক, এগুলো আমরা জানি, তাই তো? আচ্ছা, এবার আমরা রেণুস্থলীতে বা ডিম্বকের যে কী কী পরিবর্তন হয়, আলটিমেটলি কী তৈরি হয়েছিল সেগুলো আমাদের মনে আছে, তাই তো? কী কী হয়েছিল না, এই দিকে ছিল 3টা কোষ, এই দিকে ছিল 3টা কোষ, তার মধ্যে একটা এন, এদিকে ছিল একটা এন, যেটা নির্ণীত নিউক্লিয়াস, তাই তো? এটা ছিল আমাদের স্ত্রী রেণু পরিবর্তন। এই পর্যন্ত ক্লিয়ার? এবারে কী হবে না ফার্টিলাইজেশন করবে। আচ্ছা, ফার্টিলাইজেশন ঘটার জন্য প্রথমে কী করতে হবে না পরাগ যোগ করতে হবে বা পলিনেশন করতে হবে। পলিনেশন কাকে বলবো না, এখানে ধরে নিলাম এখানে একটা ফুল আছে, এটা হলো তার পুংস্তবক, তাই তো? পুংস্তবকে কী থাকবে না পরাগরেণু থাকবে, তাই তো? পরাগরেণু থাকবে। এবার কি হবে, পরাগরেণুর কি হবে, পরাগ মিলন হবে, অর্থাৎ এই পরাগরেণু কি হবে, এই পরাগরেণু এইখানে এসে আপতিত হবে। কোথায় না গর্ভমুণ্ডে। এই জায়গাটার নাম কি? গর্ভমুণ্ড। এটা গর্ভদণ্ড, তাই তো? অর্থাৎ এখানে কে এসে আপতিত হলো না পরাগরেণু। পরাগরেণু এসে আপতিত হলো, তাই তো? এবার কি হবে, এবার আমরা অলরেডি পরাগরেণুর পরিবর্তন দেখে নিয়েছিলাম, তাই না? পরাগরেণুর পরিবর্তনে কী হয়েছিল, কী হয়েছিল না একটা নালী তৈরি হয়েছিল, পরাগ নালী তৈরি হয়েছিল, তাই তো? পরাগ নালী তৈরি হয়েছিল, সাথে সাথে কী হয়েছিল, সাথে সাথে 2টা লিঙ্গধর বা গ্যামেট বলতে পারি আমরা, গ্যামেট তৈরি হয়েছিল। আরেকটা কী ছিল, আরেকটা ছিল সহকারী কোষ, সহকারী না নালী কোষ, তাই তো? এগুলো আমরা জেনে নিয়েছি। এই পর্যন্ত আমাদের সব কিছু জানা, তাই তো? এবার কি হলো, পরাগরেণুটা ধীরে ধীরে প্রবেশ করতে করতে কী পরিবর্তনগুলো হয়েছিল মনে আছে আশা করি? পরিবর্তনগুলো কী হলো না 2টা গ্যামেট উৎপন্ন করলো, আরেকটা নালীকোষ তৈরি হলো। এবার সেই গ্যামেট 2টা কী হবে, ধীরে ধীরে কোথায় প্রবেশ করবে না ডিম্বক মূলের সাহায্যে
ডিম্বক রন্ধ্রের সাহায্যে মূল্যা ডিম্বক রন্ধ্রের সাহায্যে কোথায় প্রবেশ করবে না রেণুস্থলীতে। আচ্ছা, এখানে বলে রাখা ভালো যে আমরা বলেছিলাম না মানে রেণুস্থলীর দুই প্রান্তে থাকবে কি তিনটা কোষ সমষ্টি থাকবে। অবশ্যই ডিম্বক রন্ধ্রের দিকে থাকবে ডিম্বাণু যেটা ছিল মানে দুটো প্রতিপাদক কোষ আর একটা ডিম্বাণু, সেটা থাকবে ডিম্বক রন্ধ্রের দিকে। আর ডিম্বক মূলের দিকে থাকবে বাকি যে প্রতিপাদক কোষ সমষ্টি। আর সহকারী কোষ দুইটা আর একটা ডিম্বাণু, সেটা থাকবে ডিম্বক রন্ধ্রের দিকে। এবার কি হলো, এই দুটো পুংগ্যামেটের মধ্যে একটা পুংগ্যামেট আসলো, একটা পুংগ্যামেট এসে কি করবে, একটা পুংগ্যামেট এসে এইখানে কী করবে, এই এনের সঙ্গে ফার্টিলাইজ করবে। অর্থাৎ এখানে কী হবে, N+N, অর্থাৎ জাইগোট তৈরি হবে। কি তৈরি হবে, জাইগোট তৈরি হবে। জাইগোট তৈরি হবে। এটাই পরবর্তী ক্ষেত্রে কি তৈরি করবে, এটাই পরবর্তী ক্ষেত্রে ভ্রূণ তৈরি করবে। সেটাই সুপ্ত অবস্থায় থাকবে, যেটা পরবর্তী ক্ষেত্রে আমরা কী পাবো, নতুন, যেখান থেকে আমরা নতুন গাছ পাবো। ওকে, আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার, তাই তো? এবার কি হলো না, ডিম্বকটা বীজে পরিণত হয়ে যাবে, ডিম্বাশয়টা ফলে পরিণত হয়ে যাবে। এবার এক্ষেত্রে আরেকটা ঘটনা ঘটে, একটা নিউক্লিয়াস, একটা পুংগ্যামেট মিলিত হয়ে জাইগোট তৈরি করলো, কিন্তু আরেকটা গ্যামেট থাকলো তো। এবার শস্য নিউক্লিয়াসের ক্ষেত্রে, অর্থাৎ শস্যল উদ্ভিদের ক্ষেত্রে কী করে না, আরেকটা যে নিউক্লিয়াস সেটা এর সঙ্গে আবদ্ধ হয়, তার সঙ্গে না এর সঙ্গে জুড়ে যায়, জুড়ে গিয়ে কয়টা নিউক্লিয়াস তৈরি করছে না, তিনটা। কয়টা, N+N+N, অর্থাৎ 3N। এটাকে আমরা বলবো কি বলবো না, শস্য নিউক্লিয়াস। কি শস্য নিউক্লিয়াস। এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না, এটা বিশেষ করে সরিষা, ধান, গম ইত্যাদির ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। অর্থাৎ এটাকে আমরা বলবো দ্বিনিষেক। এই পদ্ধতিটাকে আমরা বলবো কি না, দ্বিনিষেক। মানে একবার তো আগে নির্ণীত নিউক্লিয়াস হয়েছিল, এটাকে আমরা এটা আগে থেকে নির্ণীত নিউক্লিয়াস হয়েছিল, তাই না? নির্ণীত নিউক্লিয়াস হয়েছিল, নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে আরেকটা এন যুক্ত হলো, সেই জন্য এটাকে আমরা কি বলবো না, দ্বিনিষেক। এই হলো আমাদের উদ্ভিদের নিষেক বা প্ল্যান্ট ফার্টিলাইজেশন বা সপুষ্প উদ্ভিদের নিষেক। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো আজকের টপিকটা। রিভাইজ দিয়ে দিচ্ছি। সবার প্রথমে কী হলো, সবার প্রথমে পুংরেণুর পরিবর্তন ঘটলো। কী হলো, সবার প্রথমে একটা পুংরেণু ছিল, একটা পুংরেণু কী হলো, একটা পুংরেণু নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুইটা নিউক্লিয়াস গঠন করলো। সেটা কী ছিল, একটা হলো জনন নিউক্লিয়াস আর একটা ছিল নালী নিউক্লিয়াস বা নালিকা কোষ। এবার সেটা আরও পুষ্টি পদার্থ গ্রহণ করে এবার জনন নিউক্লিয়াসটা একটু আরও বড় হলো, বড় হওয়ার পরে সেটি আরও দুই ভাগে ভাগ হলো, নাকি দুইটা পুংগ্যামেট তৈরি করলো, তাই তো? দুইটা পুংগ্যামেট তৈরি করলো। সাথে সাথে কী হলো, সাথে সাথে এই যে রেণুর যে বাইরের স্তর, বহিঃস্তর, সেটা থেকে ধীরে ধীরে একটা পরাগ নালী তৈরি করলো। আর সেই পরাগ নালীটা কোথায় তৈরি হলো না, সেটা কিন্তু আফটার পলিনেশন বা পরাগযোগের পরে ঘটনাটা ঘটবে কিন্তু, কারণ এই যে পুষ্টিরস বা জল শোষণ করবে কোথায় না, এই গর্ভমুণ্ডে এসে, ঠিক আছে? তাহলে পরাগ নালীটা কোথায় তৈরি করবে না, আফটার পলিনেশন বা পরাগযোগের পরে। আচ্ছা, তাই তো? দুটা, তাহলে আলটিমেটলি এন্ড প্রোডাক্ট কী হলো, দুইটা পুংগ্যামেট আর একটা নালিকা নিউক্লিয়াস। ওকে, এটা গেল মাইক্রো গ্যামেটোজেনেসিস। মেগা গ্যামেটোজেনেসিস কী হলো, মেগা গ্যামেটোজেনেসিসে আমরা দেখলাম কি, যেটা প্রথমে একটা স্ত্রী রেণু ছিল, সেই স্ত্রী রেণুটা কী হলো, একটু পুষ্টিরস গ্রহণ করার পরে সেও সাইজে বড় হয়ে গেল। এবার সাইজে বড় হওয়ার পর সেই নিউক্লিয়াসটা কী হলো, আবার বিভাজিত হয়ে দুইটা ভাগ হয়ে গেল, দুটা ভাগ দুই প্রান্তে চলে গেল, দুই মেরুতে চলে গেল। এবার সেইখান থেকে সেই দুই প্রান্তের নিউক্লিয়াসগুলো আবার পুনরায় বিভাজিত হলো। আচ্ছা, এই বিভাজনগুলো কিন্তু সবগুলো মাইটোসিস, ঠিক আছে? মাইটোসিস বিভাজন হবে। এবার মাইটোসিস বিভাজনের দরুন কী হলো, আলটিমেটলি এক প্রান্তে চারটি নিউক্লিয়াস, বিপরীত প্রান্তে চারটি নিউক্লিয়াস, টোটাল 8টি নিউক্লিয়াস তৈরি করলো। এবার 8টি নিউক্লিয়াসের মধ্যে 3টি নিউক্লিয়াস এক প্রান্তে থেকে গেলো, বাকি বিপরীত প্রান্তে 3টি নিউক্লিয়াস থেকে থাকলো। অর্থাৎ দুই প্রান্ত থেকে একটা নিউক্লিয়াস এসে মিডিল পোর্শনে আসলো। কী হলো, N+N, অর্থাৎ 2N তৈরি করলো বা নির্ণীত নিউক্লিয়াস তৈরি করলো। ক্লিয়ার? এবারে কী হলো, এবারে সেই পরাগরেণু যেটা আলটিমেটলি দুইটা পুংগ্যামেট তৈরি করেছিল, তার একটা পুংগ্যামেট আসলো, পুংগ্যামেট এসে ওই যে দুই দিকে ছিল, দুই দিকের মধ্যে একদিকে ছিল প্রতিপাদক কোষ সমষ্টি যেটা ডিম্বক মূল, আরেকদিকে ছিল ডিম্বক রন্ধ্র, সেখানে ছিল দুইটা সহকারী কোষ সাথে একটা ডিম্বাণু। এবার ওই পুংগ্যামেটের একটা গ্যামেট সেটা ডিম্বাণুর সঙ্গে মিক্সড হবে বা মিলন ঘটবে বা ফার্টিলাইজেশন ঘটবে। এই ঘটনাটাকে আমরা কী বলছি, ফার্টিলাইজেশন। অর্থাৎ একটি পুংগ্যামেটের সাথে একটি স্ত্রী গ্যামেটের মিলন ঘটলো। কখন ঘটলো না, এই
ক্রস পলিনেশনে পড়ে, সেটা ক্রস হতে পারে বা সেলফ হতে পারে, দুটোই হতে পারে। এবার কী হলো, আলটিমেটলি ফার্টিলাইজেশনটা কমপ্লিট হলো, সেখান থেকে কী তৈরি করবে, জাইগোট তৈরি করবে, সেই জাইগোটটা ভ্রূণ তৈরি করবে, আলটিমেটলি সেখান থেকে আবার নতুন একটা চারা গাছ আমরা পাবো, তাই তো। এবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কি যে আরেকটা পুংগামে যেটা থেকে গেলো সেটাও প্রবেশ করে মিডিলের যে দুইটা নির্ণীত নিউক্লিয়াস ছিল তার সঙ্গে ফার্টিলাইজেশন ঘটাবে, তখন কী হবে না, টিপ্লয়েড যে নিউক্লিয়াস গঠন করবে, সেটাকে আমরা কী বলবো না, শস্য নিউক্লিয়াস। টিপ্লয়েড কেন বলছি না, এন যোগ এন, আগে 2 এন ছিল, পরে আরেকটা এন যুক্ত হলো, অর্থাৎ 3 এন, এই জন্য আমরা কী বলছি না, ট্রিপ্লয়েড নিউক্লিয়াস বা শস্য নিউক্লিয়াস। এগুলো দেখা যায় কোথায় না, সরিষা, ধান, গম এই জাতীয় শস্যল জাতীয় বা ফসল জাতীয় উদ্ভিদে। এই হলো আমাদের সপুষ্প উদ্ভিদের নিষেক এবং দ্বিনিষেক পদ্ধতি। আই হোপ তোমরা সবাই বুঝতে পেরলেই আমার সার্থকতা, তাই না? সো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকো, খুব সুন্দর করে পড়াশোনা করো। বাই বাই, টেক কেয়ার।